এরকম আস্তে 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 একটা পর্যায়ে মেকাররা তাকে খুব লাভ করে ফেলছে নায়ক হিসেবে, হিরো হিসেবে, ফিল্ম টেকনিশিয়ান হিসেবে, আচ্ছা, চলচ্চিত্রকার হিসেবে। একজন চলচ্চিত্রের ব্যক্তিত্ব হিসেবে একজন, মানে তাকে মেকার বলবো না কেন আমি, এই জন্য মেকার বলবো যে তার ইনভলভমেন্ট ছিল স্টোরি রাইটিংয়ে, তার ইনভলভমেন্ট ছিল শুটিংয়ে, তার ইনভলভমেন্ট ছিল এডিটিংয়ে। উনি যেতেন, যেটা বুঝতেন না, আচ্ছা আমি এটা যদি এটা করি, এটা যদি এটা করি কেমন হয়। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, উনি ওনার ছবি, ওনার ফার্মের ছবি হোক বা ওনার অভিনেতা বাইরের ছবি হোক, হ্যাঁ, সেই এডিটিংয়ে গিয়ে বসে থাকতেন। উনি কোথায় ভালো করলেন, কোথায় খারাপ করলেন, কোনটা আরও একটু বেটার হলো, ভালো করতে পারতেন, এই জিনিসগুলো, এই যে পারফেক্ট করার জন্য নিজেকে, হ্যাঁ, ওনার এই যে কনসেন্ট্রেশনটা, এইটাই ওনাকে বানিয়েছে। আচ্ছা, জসিম ভাই তো মানে আমার, যিনি আমি আজকে যে রায়হান মুজিব হয়েছি, ওনার প্রোডাকশন থেকে, জেমস প্রোডাকশন থেকে উনি আমাকে ব্রেক দিয়েছিলেন, প্রথম ব্রেক দিয়েছেন জসিম ভাই, জেমস। আমি খুব গ্রেটফুল ওনাদের প্রতি। ওনাদের এই সমস্ত আর্টিস্ট, শাবানা ম্যাডাম, আমার কাজের বেটি রহিমা করেছেন, কি কোঅপারেশনটা করেছেন উনি। প্রকৃত শিল্পী বলতে ফুল, মানে আর্টিস্ট বলতে যেটা বোঝায়, শিল্পীদের তো অনেকগুলি স্তর আছে, পারফর্মার, অ্যাক্টর, দেন আর্টিস্ট। ওনারা আর্টিস্ট হয়ে গেছিলেন। তো জসিম ভাই সম্পর্কে একটু শুনবো। জসিম ভাই হিমসেলফ এ ইনস্টিটিউট, উনি নিজে একটা ইনস্টিটিউট। উনি ফুল টাইম ফিল্মিক লোক বলতে যা বোঝায় উনি তাই ছিলেন। উঠতে বসতে, চলতে, খাইতে, চলতে, যে কোনো সময়, খেতে বসছে তার মধ্যেও একটা ফিল্ম টপিকস নিয়ে কথা শুরু হয়। আমার মনে হয় যেন ওয়াশরুমে গিয়েও ফিল্ম নিয়ে ভাবতেন। কয়েকজন নির্মাতাই কথাই বলছে এরকম মানে ডিভোটেড ছিলেন উনি। আর সবসময় বেটার কি করা যায়, ভালো কি করা যায়, এটি তার মাথায় সবসময় কাজ করত। তার জীবন চক্রে বা তার জীবন দশায় যে জিনিসগুলো আমরা দেখেছি, যে তিনি ছিলেন ফাইট ডিরেক্টর, তারপরে ভিলেন ছিলেন বা নির্মাণের সাথে কাজ করেছেন, পরবর্তী সময় নায়ক হয়েছেন, সফল হয়েছেন। তার এই ধারাপাতটা আপনাকে কতটা আলোড়িত করে? এই অ্যাম্বিশনটা ওনার, উনি খুব ম্যাগাজিন পড়তেন তৎকালীন সময়, ফিল্মফেয়ার, স্ট্যাটাস, ফেমিনা, হ্যাঁ, এই সমস্ত ম্যাগাজিন, তারপরে সিনেপিট, যেহেতু এরকম বেশ কিছু ম্যাগাজিন ছিল, এবং বাইরের কিছু ম্যাগাজিন উনি পড়তেন, এবং বিভিন্ন সুপারস্টারদের, তৎকালীন সময় সুপারস্টারদের লাইফ স্টোরিগুলো উনি ফলো করতেন। উনি একদিন আমার বলে যে শত্রুঘ্ন সিনহা, বিনোদ খান্না, ভিলেন বিকামে হিরো, এরকম কিছু কিছু বিষয় মজা করে, ফান করে বলুন। সুলতান রাহি পাকিস্তানের, এই মোটা, এই গোপালা, এই পাঠানি, তো সে যদি হিরো হইতে, তার চেয়ে তো মোর দেন বেটার আমি কেন হিরো হইতে পারবো না, এরকম তার কনফিডেন্স। তিনি তার নিজের গুণে নিজের সাহস হয়েছে একেবারে অ্যাবসলিউটলি তার নিজের অধ্যবসায়, নিজের সাধনা, আর সাথে উনি কিছু গুড অ্যাসোসিয়েশন তৈরি করতে পেরেছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সেই গুড অ্যাসোসিয়েশনের মধ্যে আমি যাকে খুব রেসপেক্ট করে কথা বলি, পারফেকশনিস্ট, তাকে মিস্টার পারফেকশনিস্টও বলা যায়, যেহেতু আমার অনেক সিনিয়র, তাই আমি রেসপেক্টের সাথে বলছি। জলিল ভাই, এজে মিন্টু মতো মেকআপ পেয়েছেন জসিম ভাই, সাইফুল আজম কাশেমের মতো মেকআপ পেয়েছেন, সুভাষ দত্তর মতো মেকআপ পেয়েছেন, দেলোয়ার ঝন্টু তাকে ব্রেক দিয়েছেন অ্যাজ হিরো, এবং দেলোয়ার ঝন্টুর সেই সময় তার এই দুঃসাহসিক প্রচেষ্টাকে সে সাকসেস করেছেন। এটা একটা বিশাল অবদান জসিম ভাইয়ের প্রতি দেলোয়ার ঝন্টু সাহেবের। এরকম আস্তে 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 একটা পর্যায়ে মেকাররা তাকে খুব লাভ করে ফেলছে নায়ক হিসেবে, হিরো হিসেবে, ফিল্ম টেকনিশিয়ান হিসেবে, আচ্ছা, চলচ্চিত্রকার হিসেবে, একজন চলচ্চিত্রের ব্যক্তিত্ব হিসেবে একজন, মানে তাকে মেকার বলবো না কেন আমি, এই জন্য মেকার বলবো যে তার ইনভলভমেন্ট ছিল স্টোরি রাইটিংয়ে, তার ইনভলভমেন্ট ছিল শুটিংয়ে, তার ইনভলভমেন্ট ছিল এডিটিংয়ে। উনি যেতেন, যেটা বুঝতেন না, আচ্ছা আমি এটা যদি এটা করি, এটা যদি এটা করি কেমন হয়। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, উনি ওনার ছবি, ওনার ফার্মের ছবি হোক বা ওনার অভিনেতা বাইরের ছবি হোক, হ্যাঁ, সেই এডিটিংয়ে গিয়ে বসে থাকতেন। উনি কোথায় ভালো করলেন, কোথায় খারাপ করলেন, কোনটা আরও একটু বেটার হলো, ভালো করতে পারতেন, এই জিনিসগুলো, যে
এই যে পারফেক্ট করার জন্য নিজেকে, হ্যাঁ, ওনার এই যে কনসেন্ট্রেশনটা, এইটাই ওনাকে বানিয়েছে। আচ্ছা, তো পরবর্তী সময়ে যখন হিরো হয়ে গেলেন, এখন পর্যন্ত তো তার একটা যশ মানুষ মানে এখন পর্যন্ত উনি হিরোর ইমেজই আছে। জি, হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি বলতে চাই যে চলচ্চিত্র ইতিহাসে বা বাংলা চলচ্চিত্রে, বাংলাদেশি চলচ্চিত্রে তার অবস্থান এবং অবদান কেমন? এক কথায় বলবো, জানি না, মেবি রাইট মেবি রং, তবে আমার কনসেপশন, আমার মানে পার্সোনাল ওপিনিয়ন এটা, আজকে যদি জসিম ভাই লাইফ থাকতেন হয়তো বা ইন্ডাস্ট্রির অবস্থা এরকম হতো না। কারণ উনি অশ্লীলতা বরদাস্ত করতেন না। উনি পুঁজির যে গ্যারান্টিটা, পুঁজি কি চায়, তার গ্যারান্টি, পুঁজির ক্যাপিটালকে নষ্ট করতে দিতেন না। আজকের ইন্ডাস্ট্রির প্রডিউসার আর ক্যাপিটাল লুজ করতে পারতো না। ওনার যথেষ্ট পরিমাণে ওনার গবেষণা ছিল। এমন হিরো ছিল জসিম ভাই, এমনই একজন ফিল্ম পার্সোনালিটি ছিলেন উনি, যে একটি ছবি, যার ছবি হোক না কেন, রিলিজ হওয়ার পরে ফার্স্ট শোতে কয়টা টিকিট বিক্রি হয়েছে, কত টাকা বিক্রি হয়েছে, পয়সা পর্যন্ত উনি নিজে খবর রাখতেন। মানে কতটুকু ট্রেডকে লাভ করলে, ট্রেডকে ভালোবাসলে। আমরা তো এখন তো সবাই তো আমরা মানে সেলফ নিয়ে ব্যস্ত আছি নিজের, আর উনি গোটা ইন্ডাস্ট্রিকে নিয়ে ভাবতেন। এইটা ছিল তার একটা বিশেষ স্পেশালিটি। আচ্ছা, এমনিতে ওই সময় তো দেখতাম যে আমরা একাধিক চিত্রনায়ক একসাথে কাজ করতেন, অভিনেতা, যেমন জসিম ভাইয়ের সাথে আলমগীর ভাই কাজ করতেন, বা দুজন একসাথে কাজ করতেন, জাফর ইকবালের কথা তো বললেন। ওই সময় এই প্রতিযোগিতা এবং দ্বন্দ্ব বা হিংসা কেমন ছিল ভালো করার? প্রফেশনাল কম্পিটিশন সবসময় ছিল, প্রফেশনাল কম্পিটিশন সবসময় ছিল। একটা বিষয় এসে আমাদেরকে মানে শেয়ার করলেন উনি, একটা ছবি, রাজ্জাক ভাইয়ের পরিচালনা এবং প্রযোজনা, সম্ভবত ছবিটা আমাকে অভিযান বা এই জাতীয় শিপের মধ্যে ছিল, বার্জের মধ্যে ছবিটা করেছিল। তো সেখানে তিনজন আর্টিস্ট, রাজ্জাক ভাই নিজে একজন, ইলিয়াস কাঞ্চন, জসিম ভাই ছিল, ইলিয়াস কাঞ্চন, অভিযান ছবিটা। হ্যাঁ, অভিযান। তো আমাকে এসে গল্প করলো যে রাহান, ভাবলাম যে রাজ্জাক ভাই কাস্ট করছে, ম্যাক্সিমাম তো ওনারই প্রাধান্য থাকবে, আমি আর কাঞ্চন বোধহয় তেমন একটা প্রাধান্য পাবো না, ভেবে নিয়েছিলেন। ভেবে নিয়েছিলেন। এবং কাজ করতে গিয়ে রাজ্জাক ভাই সবচেয়ে যে সাপোর্টটা নিয়েছিল সেটা জসিম ভাই। 18-19 না, 19-20 ক্যারেক্টার রেখেছে। তার ক্যারেক্টার যদি 20 রেখে থাকেন, আমাদের 19 রেখেছে, এবং প্রিফারেন্সটা সবসময় আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছে। এটা হচ্ছে যে এই কথাটা বলার পেছনে কারণ হচ্ছে, গুণী শিল্পী যারা, যারা মনে প্রাণের শিল্পী, তাদের মধ্যে প্রফেশনাল কম্পিটিশন থাকবে, কিন্তু জেলাস বা হিংসে যেটা, এইটা না, এইটা না। তাহলে পরে জসিম সাহেব এই ইন্ডাস্ট্রিতে কোনোদিন হিরো হইতে পারে না। আলমগীর ভাই তার সাথে কাজ করতো না, সোহেল রানা সাহেব কাজ করতেন, ওরা তো ইন্ডিভিজুয়াল সবাই হিরো হয়েই আসছে। উনি তো ভিলেন করছেন, ফাইট ডাইরেক্টর করছেন, তারপরে উনি সে হিরো হয়েছেন। অনেক হিরোইন তো রিফিউজও করছিল শুরুতে, জসিম ভাইয়ের সাথে কাজ করবে না। পরবর্তী সময় ওনারাও কাজ করতে ইন্টারেস্টেড হয়েছে, এবং কাজ করতে গিয়ে বুঝতে পেরেছেন যে জসিম কত বড় শিল্পী। আচ্ছা, এমনিতে জুটির কথা যদি আসলো, জসিম ভাই শাবানা ভাইয়ের একটা জুটি কিন্তু মানে দৃষ্টান্ত। আপনি একটু অভিজ্ঞতা শুনতেছি তাদের সম্পর্কে। হ্যাঁ, আমারই মানে দুটি ছবিতে যেভাবে পেয়েছি, একটি ছবিতে জসিম ভাই শাবানা ম্যাডামের বড় ভাইয়ের ক্যারেক্টার করে। আচ্ছা, ঠিক আছে, সেই ছবিটার নাম হচ্ছে ভাইজান। ভাইজান ছবিতে শাবানা ম্যাডামের বড় ভাই হচ্ছে জসিম ভাই। জসিম ভাই স্ট্রাগল করে ছোট বোনকে সে পাশ করে, ডাক্তারি পাস টাস করায়। শাবানা ম্যাডাম জুড়ে ছিল আমাদের খসরু ভাই। আবার আমার আরেকটা ছবিতে, আমার নিজের ডিরেকশনে, কাজের বেটুর রহিমতে, জসিম ভাই হিরো, হিরোইন হচ্ছে শাবানা। মজার বিষয়টা হয়েছে, অডিয়েন্সের কাছে এই জসিম শাবানা ভাই বোন বলেন আর হিরো হিরোইন বলেন, দুইটি অ্যাকসেপ্টেড ছিল। এই গ্রহণযোগ্যতাটা ওনারা অর্জন করেছিলেন। কিন্তু অন্য যারা জুটি, যেমন শাবানা আলমগীর বা রাজ্জাক ভাই, শাবানা ম্যাডাম, ইনারা কিন্তু ওই ইমেজে গিয়ে এভাবে ইমেজ ভাঙতে পারেনি। তাহলে অডিয়েন্স হয়তো বা অ্যাকসেপ্ট নাও করতে পারতো, যাক ওনারা সেই চেষ্টা চালায়নি।
কিন্তু জসিম ভাই সেই চেষ্টাটা চালিয়েছে, এবং সফল হয়েছে। সফল হয়েছে। শুটিং সেটে জসিম ভাইয়ের সাথে আপনার কোনো গল্প একটু শুনতে চাই, সেটা রোমান্টিক হোক আর কষ্টকর হোক, যা আপনাকে আপ্লুত করে বা কাঁদায়। আমার একটা ছবি রিলিজ হয়েছিল 93 এন্ড, ছবিটার নাম হচ্ছে আত্ম অহংকার, মৌসুমী অমরসান, পিওর একটা নেগেটিভ লাভ স্টোরি। ছবিটা রিলিজ হওয়ার পরে জসিম ভাইয়ের একটা গুড প্র্যাকটিস ছিল, যে ছবি প্রথম রিলিজ হতো উনি করতেন কি, গুলিস্তানে চলে যেতেন, সিনেমা হলে দাঁড়িয়ে দর্শকদের পাশে দাঁড়িয়ে উনি ছবি দেখতেন। যখন ইন্টারভেল হতো, ইন্টারভেল হওয়ার আগে আবার বেরিয়ে আসতেন, আবার গিয়ে ছবি দেখতেন, এভাবে ছবি দেখতেন। তো আমার ওই ছবিটা উনি পুরো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে। এফডিসিতে আমার সাথে দেখা, আমার কাঁধে হাত দিয়ে বলো যে রেহান, আমাকে রেহান ডাকতো, রায়হান বলতো না, রেহান বলতো, রেহান তোমার এই ফেস দেখে, তোমার এই গিয়ে দেখে, তোমার বিগত জীবনে যেসব ছবি তুমি তৈরি করেছো, নির্মাণ করেছো, বাবা তোমার ভিতরে এই রোমান্টিসিজমটা কোত্থেকে আসবে, এত চমৎকার করে দেখলাম, মনে হয় না তুমি রোমান্টিক বানাইতে। এই মজাটা করতো। আরেকটা বিষয় যেটা সে করেছিলেন, রেসপেক্ট করা। আর্টিস্ট হিসেবে যখন যার ফ্লোরে যেতেন, সেই ডিরেক্টরের সিনিয়র না সে জুনিয়র, ডিরেক্টর ইজ ডিরেক্টর, এই অনারটা উনি করতেন। এটা একটা ছোট্ট একটা ঘটনা আমার সেটা হয়েছিল। ছবিটির নাম ছিল আখিরি মোকাবেলা। সেটের ভেতরে আমি লাইটেড করে রেডি বসে আছি, জসিম ভাই রেডি, কম্পোজিট সহ শাবানা ম্যাডামের সাথে। তো ম্যাডাম আবার কখন যে সাংবাদিক ঢুকে গেছে মেকআপ রুমে, উনি আবার ওখানে ইন্টারভিউ করছে। আমি যখন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পাঠালাম যে ম্যাডামকে ডেকে নিয়ে আসে, সব রেডি, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরকে দেখা যে ইন্টারভিউ দিচ্ছে, এসে আমাকে বললো যে ম্যাডাম ইন্টারভিউ দিচ্ছে। আমি আর কিছু বলি, সব লাইট অফ করে দিয়ে 5-7 মিনিট 10 মিনিট পর্যন্ত ওয়েট করলাম। তারপরে আবার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পাঠালাম যে আর একটু বাকি আছে। তাও আমি অনার করলাম, সিনিয়র আর্টিস্ট, সমস্যা নেই। এরপরে কাজ শুরু করলাম। পাশেই আমি 4 নম্বর ফ্লোরে করছিলাম, 3 নম্বর ফ্লোরে জসিম ভাইয়ের আরেকটি ছবির সেট করছিল, সেখানে ডিরেক্টর ছিল ওই ছবি। জসিম একটু দেখা করতে যাবেন, কথা বলতে যাবেন। তো স্ট্রেট সব ওরা সেটের সবার সামনে আমাকে সে আমার কাছে পারমিশন সিক করতেছে, মিস্টার ডিরেক্টর, ইফ ইউ অ্যালাউড মি ক্যান আই গো আর সেট? শিওর। তো শাবানা ম্যাডাম এটা লক্ষ্য করেছে যে জসিম রায়হান মুজিবকে ডিরেক্টর বানিয়েছে, জসিম ইচ্ছা করলে তো সে পারমিশন সিক না করলেও পারত, চলে গেলেও পারত। উনি পারমিশন সিক করে চলে গেলেন। উনি বেরিয়ে গেলেন সেট থেকে, সাথে সাথে ম্যাডাম এসে আমাকে বলল যে রায়হান শোন, আমাকে তুই করে বলতো, তুই কি মাইন্ড করছোস? আমার জন্য বসেছিল লাইট করে। না না ম্যাডাম ঠিক আছে, ওকে। কেন আমি কাজটা ভালো করি, ওকে ঠিক আছে। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে জসিম ভাই লেসনগুলি সে নিজে আগে অর্জন করেছেন, নিজে শিখেছেন, বুঝেছেন, তারপরে অন্যদের জন্য স্প্রেড করেছেন, কিন্তু কাউকে সরাসরি আঘাত করে বা লজ্জা দিয়ে কিংবা অসম্মান করে না। এই ট্যালেন্টটা ওনার মধ্যে ছিল। ইজ সাম স্পেশাল গাইজ, এটা ব্যাপারটা একেবারেই আলাদা। আমরা বলি না অনেক সময় যে গড গিফটেড কিছু বিষয় হয়ে যায়। তিনি নিজে ঠাট্টা করে বলতেন যে আমার মতো এরকম একটা মোটা সোটা ডি শেপ ফিগার, আই বিকেম এ ফিল্ম আর্টিস্ট, এটা কী করে সম্ভব? আউট পসিবল। এগুলো উনি মজা করে বলতেন এবং খুব মজা করতেন। যে কোনো একটা স্পট বয়ের সাথে তার যে রিলেশন ছিল, এবং একটা সুপারস্টার বা সুপার ডিরেক্টর, বড় সিনিয়র ডিরেক্টর, প্রডিউসারের সাথে একই রিলেশন ছিল। তার ভিতরে কি কখনো স্টাইলিজম কাজ করতো, যে মানে আমি তারকা, আমি শিল্পী, বা আমি এটা না আসলে কাজ করতো না, এটা অটো হয়ে যেত, হয়ে যায়, অটো হয়ে যায়। আজকে তুমি ক্যামেরা নিয়ে বাইরে গেলে পরে গেটের বাইরে তোমাকে যদি কেউ ফটোগ্রাফার হিসেবে 10টা পাবলিক তোমার দিকে তাকায়, আরেকদিন যদি 20 জন তাকায়, একদিন যদি 50 জন তাকায়, একটা সময় তোমার ভিতরে একটা জিনিস তৈরি হবে যে আমি ফটোগ্রাফার, পাবলিক আমার হিসেবে বুঝছে। এরা তো আসলে তো পাবলিক প্রপার্টি হয়ে গেছে, এবং পাবলিক প্রপার্টি হওয়া সত্ত্বেও পাবলিকলি মিশতে পারতো না, বাইরে যেতে পারতো না, ইচ্ছা করলে শপিং করতে পারতো না, ইচ্ছা করলে কোথাও ঘুরতে যেতে পারতো না, দর্শক খুব বেশি ইয়ে করতো। এটা হয়ে যায় একটা সময়, এটা তৈরি করতে হয় না।